পেয়েছি তোর মায়। লেখিকা তাহমিনা ইসলাম। গল্পের 9তম অংশ। বাড়িতে এসেই গভীর ঘুমে মগ্ন নিহিন। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই দুনিয়ার ঘুম সব চোখে এসে ভর করেছে। এছাড়াও ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল সবার। সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে। গভীর ঘুমে মগ্ন মেয়েটা জানেই না যে কেউ তার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘুমালে কতটা নিষ্পাপ লাগে মানুষকে, সেটাই দেখছে মাহির। নিহিনের বিছানার পাশে বসে এক হাত গালে রেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রাণপ্রিয় রমণীর পানে। আজ কতদিন পর এভাবে মন ভরে দেখতে পারছে সে। এতদিন না দেখতে পেয়ে যা ছটফট করেছিল সব যেন আজকেই মিটিয়ে নিচ্ছে সে। মৃদু বাতাসে সামনের ছোট ছোট চুলগুলো বারবার কপালে এসে পড়ায় ঘুমের মধ্যেই ভ্রু কুঁচকে ফেলছে নিহিন। চুলগুলো ভীষণ বিরক্ত করছে তাকে। মাহির এসব দেখে কিঞ্চিত হাসে। আলতো হাতে কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দেয়। আর মনে মনে বলে, এই দিক দিয়ে তুই আমার কাছ থেকে এগিয়ে নিহি রানী। ভেবেছিলাম প্রথম ভালোবাসার পরশটা আমি আগে দিব, কিন্তু সেদিন রাতে তুই আগে দিয়ে দিলি আমাকে। আমি তো ভাবতেই পারিনি। সত্যিই সেদিন তুই আমাকে অবাক করে দিয়েছিলি। ভাগ্যিস সেদিন ঘুমের ভান করেছিলাম, না হলে তো বউয়ের কাছ থেকে এত তাড়াতাড়ি এই ভালোবাসাটা আমার পাওয়াই হতো না। কিন্তু এই ভালোবাসাটা যে আমি প্রতিদিন পেতে চাই নিহি পাখি, সেই ব্যবস্থা শীঘ্রই করতে হবে। তুই আমার পাশে থাকলে আমি সব পারবো। শুধু তুই আমার পাশে থাকিস। এই বলে সে নিহিনের হাতটা বুকে জড়িয়ে আবার সযত্নে আগের জায়গায় রেখে দেয়। যেই না সে চলে যেতে যাবে নিহিন তার হাত ধরে নেয়। মাহির কিছুটা ভয় পায় নিহিন জেগে আছে ভেবে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারে ঘুমের ঘোরেই হাতটা ধরে রেখেছে নিহিন। এরপর সে কিছুটা স্বস্তি পায়। আর বলে, এভাবেই আমার হাতটা ধরে রাখিস সারা জীবন। কখনো সেই হাত আমি ছাড়ব না। সব সময় আগলে রাখবো তোকে। তারপর সে নিহিনের হাতে দ্বিতীয়বারের মতো ভালোবাসার পরশ একে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সকালে কারো ঠান্ডা হাতের স্পর্শে ঘুম ভাঙে নিহিনের। চোখ খুলনা পিটপিট করে তাকায় সে। নৌসিন তার হাতের মেহেদি দেখছে। নিহিনকে চোখ খুলতে দেখেই নৌসিন জিজ্ঞেস করে, এই মেহেদিগুলো তোমাকে কে দিয়ে দিয়েছে আপু? ওই আপুগুলো দিয়েছে বলে তো মনে হচ্ছে না। এছাড়াও কালকে আমি মেহেদি দেওয়ার জন্য তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। হাতের মেহেদি গুলোর দিকে তাকাতেই তার গতকালের কথা মনে পড়ে যায়। কত যত্ন করে মাহির তাকে মেহেদি দিয়ে দিয়েছিল। মনে পড়তেই অজান্তে তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আপু, সকাল সকাল তুমি অকারণে হাসছো কেন? এই বলে নৌসিন নিহিনের কপালে হাত দেয়। আহা, কি করছিস নৌসিন? না, তুমি অকারণে হাসছো তাই দেখছি তোমার জ্বর এসেছে কিনা। অফো, সকাল সকাল এসে এসব বাজে বকে বিরক্ত করিস না তো আমায়। শুধু জ্বর আসতে যাবে কেন আমার? জ্বর কি সব সময় কারণ নিয়ে আসে নাকি? মেহেদিকে দিয়ে দিয়েছে বললে না তো। তোমার মেহেদির কত সুন্দর কালার এসেছে, আর আমারটা দেখো দেখাই যাচ্ছে না। নিহিন বিড়বিড় করতে করতে বলে, কারণ আমার মেহেদির সাথে ভালোবাসা মিশে আছে। কি বললে? কিছু না। তুমি আমার কোন কথার পাত্তাই দাও না আপু। গেলাম আমি। এই বলে সে গাল ফুলিয়ে চলে যেতে যাবে তখনই নিহিন নৌসিনকে জড়িয়ে ধরে বলে, রেগে যাচ্ছিস কেন? সকাল সকাল এসে ঘুম ভেঙে দিলি তাই বিরক্ত লাগছিল। আমি কি সব সময় এরকম করি? আমি কি এমনি এমনি তোমার ঘুম ভাঙতে এসেছি? ছোট আম্মু বলেছে তোমাকে ডেকে দিতে, তাই তো ডাকতে এলাম। আচ্ছা ঠিক আছে, তুই যা। আমি এখনই আসছি। নৌসিন চলে গেলে নিহিন তার হাতের মেহেদিগুলো আবার দেখে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে নামতেই রাজিয়া খান তাকে নাস্তার টেবিলে বসিয়ে দেয় আর বলে, তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নে নিহিন। তোর আম্মু দেখলে এখনই বকুনি খাবি। নিহিন নাস্তা করতে করতে এদিক ওদিক তাকায়, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে সে খুঁজে পায় না। উনি কি এখনো ঘুম থেকে উঠেননি, নাকি কোথাও বেরিয়েছেন? মনে মনে এসব আওড়াতে আওড়াতে মাহিরকে বাড়িতে প্রবেশ করতে দেখা যায়।
খুব তাড়াহুড়ো করেই হাতে থাকা প্যাকেটটা নিয়ে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে সে। মনে হচ্ছে যেন কিছু লুকোতে চাইছে। নিহিন তড়িৎ বেগে খাওয়া শেষ করে সেও উপরে চলে যায়। কিন্তু সে দেখার আগেই মাহির রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। নিহিনের মনে কৌতূহল জাগে প্যাকেটটাতে কি আছে তা দেখার জন্য। কিন্তু কিভাবে দেখবে সে? ভাবতে ভাবতে কিছু একটা মাথায় আসতেই দৌড়ে নিচে চলে যায়। এক কাপ কফি নিয়ে দরজায় নক করার আগেই দরজা খুলে দেয় মাহির। সাথে সাথে দরজা খুলাতে নিহিন একটু চমকে যায়। তুই? বড় আম্মু আপনাকে কফি দিয়ে আসতে বলেছে, তাই কফি নিয়ে এসেছি। মাহির কফিটা হাতে নিয়ে আরিয়ানের রুমে চলে যায়। সেই সুযোগে নিহিন রুমে ঢুকে প্যাকেটটা খুঁজতে থাকে। কিন্তু কোথাও খুঁজে পায় না। না পেয়ে সে নিজের রুমে গেলেই চমকে যায়। প্যাকেটটা তো তার বিছানার উপর রাখা। সারা ঘর খুঁজে ফেললাম, আর প্যাকেটটা আমার রুমে রেখে দিয়েছে। এই বলে সে কপাল চাপড়ায়। প্যাকেটটা খুলতেই দেখতে পায় একটা গোল্ডেন কালারের ড্রেস, সাথে এক জোড়া নুপুর। ড্রেসটা ভীষণ সুন্দর। এগুলো পেয়েও সে প্যাকেটটা ভালো করে ঝাড়তে ঝাড়তে আরও কিছু খুঁজতে থাকে। প্যাকেটে না পেয়ে ড্রেস ঝাড়তেই প্রত্যাশিত জিনিসটা পেয়ে যায়। পেয়েই তার ঠোঁটে হাসি ফুটে। চিরকুটটা চোখের সামনে মেলে ধরতেই সেখানে গুটি গুটি অক্ষরে লেখা, এটা আপনার জন্য ম্যাম। শুনেছিলাম আপনি কালকে ড্রেস চুজ করতে করতেই দেরি করে ফেলেছিলেন, তাই আজকে যাতে আপনাকে আর কোন কষ্ট করতে না হয় তাই এই ব্যবস্থা। সাথে একজোড়া নুপুরও দিলাম। আশা করি আপনার পছন্দ হবে নিহিরানি। নিহিন চিঠিটা কিছুক্ষণ বুকে জড়িয়ে যত্ন করে রেখে দেয়। চিঠিটা রেখে সে মোবাইলটা হাতে নিয়েই একটা মেসেজ পাঠিয়ে দেয় মাহিরকে। মেসেজের শব্দ আসতেই মাহির ফোনটা পকেট থেকে বের করতেই দেখতে পায় নিহিরানি দিয়ে সেভ করা নাম্বারটা থেকে মেসেজ এসেছে। ধন্যবাদ, ভীষণ পছন্দ হয়েছে ড্রেস আর নুপুর জোড়া। মেসেজটা পেয়ে মাহির মুচকি হাসে। নিহিন ড্রেসটা গায়ে জড়িয়ে দেখছিল তখনই তার ফোনে কল আসে। কল রিসিভ করতেই ওপাশ থেকে রাগী কণ্ঠে ভেসে আসে, কোথায় তুই? এখনো আসছিস না কেন? তুই না আসলে আমি পার্লারে যাব না। জলদি আয়। একদমে কথাগুলো বলা শেষ করে কলটা টুক করে কেটে দেয় মীরা। নিহিন আবার মীরাকে কল দেয়। রিসিভ করতেই বলে, এত রাগ? নতুন বউয়ের এত রাগ দেখাতে নেই ভাবিজান। ওপাশ থেকে মীরা বলে, তো দেখাবো না? সেই কখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করছি। তোর কোন হেলদল নেই? তোর ভাইয়া বলল তুই নাকি এখন ঘুম থেকে উঠেছিস। আজকে যে আমার বিয়ে সেটা কি তোর মনে আছে? কালকেও তুই লেট করে এসেছিস। আজকে আর আমি তা হতে দিব না। আমি মাহির ভাইয়াকে বলেছি তোকে যাতে তাড়াতাড়ি পার্লারে নিয়ে আসে। কি? তুই উনাকে কেন বলেছিস? তো কাকে বলবো? আমার বর তো আর তোকে আনতে পারবে না, তাই তোর বরকে বলেছি। আর এমনিতেও তুই তোর বরকে ছাড়া আসবি নাকি? কি আজে বাজে বকছিস বলতো? উনি আমার বর কখন হলো? কে কার বর হলো? নিহিন পেছনে ফিরে তাকাতেই রাইসাকে দেখে কিছুটা ভীত হয়। হায় আল্লাহ, কি শুনেছে কে জানে। কথায় বর আপু? আমি তো এদিকে আসতে আসতে শুনলাম তুই বর নিয়ে কথা বলছিস। আরে আমি তো মীরার বরের কথা বলছি, মানে আমার ভাইয়ার কথা। মীরা জিজ্ঞেস করছে ওর বর কথায়। তাই আমি বলছিলাম তোর বরের খবর আমি কি করে জানবো? তুই নিজে জিজ্ঞেস করে নে। ও আচ্ছা। নিহিন একটা স্বস্তির শ্বাস নিয়ে মীরাকে দাঁতে দাঁত চেপে বলে, আমি আসছি। ফোন রাখো এবার। ঠিক আছে। শুধু ড্রেসটা পরে চলে আসবি। সাজুগুজু করবি না। সাজুগুজু এখানে এসে করবি। হুম। নিহিন ফোনটা রেখে দেখে রাইসা ড্রেসটা দেখছে। ড্রেসটা দেখতে দেখতে বলে, এই ড্রেসটা তো অনেক সুন্দর হয়েছে রে নিহিন। এটা কে দিয়েছে? কে দিবে? আরিয়ান ভাইয়ার বিয়ের জন্য কেনা হয়েছে। ওহ, আমি তোকে বলতে এসেছিলাম রেডি হতে। খালামণি বলেছে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। মীরা নাকি কল দিয়ে বলেছে তাড়াতাড়ি তোকে পার্লারে পাঠিয়ে দিতে। অফো, এই মেয়েটা মনে হয় আর কাউকেই বাকি রাখেনি। এই বলে সে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়।
বের হতেই রাইসা বলে, ওয়াও নিহিন, ড্রেসটাতে তোকে ভীষণ মানিয়েছে। মেকআপ না করেই এত সুন্দর লাগছে, মেকআপ করলে তো আজকে তোকে দেখে ছেলেরা ক্রাশ খেতে বাধ্য। এসব কি বলছো আপু? তুমি সব সময় বেশি বেশি বলো। আমার কথা বিশ্বাস না হলে অন্য কারোর কাছে জিজ্ঞেস কর। আর তুই আয়নায় দেখ, তোকে মিষ্টি পরীর মতো লাগছে। নিহিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বলে, মাহির ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। এরপর সে চটপট রেডি হয়ে নিচে নামে। নিচে নামতেই মালিহা খান বলেন, মাশাল্লাহ, আমার মেয়েটার কারোর নজর না লাগুক। মাহির মালিহা খানের পাশে বসেই ফোন দেখছিল। মালিহা খানের কথায় সে মাথা তুলে তাকায়। নিহিনের এই মোহনীয় রূপে সে আবারও বেসামাল হয়ে পড়ে। সবাই থাকাতে সে নিজেকে কোনোরকম সামলে বসা থেকে উঠে বলে, চল। মালিহা খান বলেন, সাবধানে যাস। আর তাড়াতাড়ি চলে আসিস মাহির। পার্লারে আসতেই মীরা বলে, কে দিয়ে গিয়েছে মাহির ভাইয়া? জি ভাবিজান। আপনার সাজ কত দূর? সেটা তো মেকআপ আর্টিস্ট ভালো বলতে পারবেন। নিহিন যেই আপুটা মেকআপ করছে অর্থাৎ মিস লামিয়াকে বলে, আপু আমার ভাবিজানকে এমনভাবে সাজিয়ে দিন যেন ভাইয়া চোখ ফেরাতে না পারে। জি, আপনার ভাবিজান তো এমনিতেও অনেক সুন্দর। সাজানোর পর যে তার থেকে চোখ ফেরানো যাবে না এটা কনফার্ম। মীরা বলে, আপু আপনি আমার ননদিনীকেও ভালো করে সাজিয়ে দিন, যেন ওর হবু বর ওকে দেখে আবারও ওর প্রেমে পড়ে। আপুর বিয়ে ঠিক হয়ে আছে নাকি? নিহিনকে কিছু বলতে না দিয়ে মীরা বলে, এখনো হয়নি তবে হবে। নিহিন মীরার দিকে চোখ বড় বড় করে তাকায়। এমনভাবে তাকায় যেন এক্ষুনি সে মীরা গিলে খাবে। মীরা তো দাঁত বের করে হাসতে থাকে। সে নিহিনের এসব চোখ রাঙানিতে ভয় পায় না, কারণ সে তো এসবের সাথে অভ্যস্ত। মীরাকে হাসতে দেখে নিহিন আরও তেলে বেগুনে জ্বলে উঠে। ধীরে ধীরে খান বাড়িতে লোকজন আসতে শুরু করেছে। খান বাড়ি প্রায় মেহমানে ভরপুর। সবাই যে যার কাজে ব্যস্ত। এদিকে মালিহা খান বারবার মাহিরকে তাড়া দিচ্ছেন সে রেডি হয়ে যেন তাড়াতাড়ি আরিয়ানকে রেডি করে। কিন্তু মাহিরের উপর অনেক কাজের দায়িত্ব থাকায় সে রেডি হওয়ার সুযোগই পাচ্ছে না। মালিহা খান তাও জোর করে মাহিরকে রেডি হওয়ার জন্য পাঠিয়ে দেন। আশফাক খান সকলকে বেরোনোর জন্য তাড়া দিচ্ছেন। এর মধ্যে আহনাফ খান বলেন, ওদিকে বউয়ের সাজ প্রায় কমপ্লিট। আরিয়ান কোথায়? মালিহা খান বলেন, মাহিরকে তো অনেক আগে পাঠিয়ে দিয়েছি। আমি এক্ষুনি দেখে আসছি। মালিহা খান যাওয়ার আগেই মাহির আর আরিয়ান নেমে পড়ে। আরিয়ান আর মীরাকে পাশাপাশি বসানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কাজী বিয়ে পড়ানো শুরু করে দিবেন। নিহিন আসার পর থেকে মাহিরকে একটা বারের জন্য দেখতে পায়নি। কাউকে জিজ্ঞেসও করতে পারছে না মাহিরের কথা। আর কিছুক্ষণ পরেই তো কাজী চলে আসবেন। মাহির ভাই এখনো আসছে না কেন? এরই মধ্যে মালিহা খান বলেন, মাহির এখনো আসেনি। আদিল, মাহিরকে একটা কল করে দেখ না। আদিল বলে, ভাইয়ার সাথে কিছুক্ষণ আগেই কথা হয়েছে আমার। ভাইয়া আসছে। এতটুকু বলতেই আহনাফ খান বলেন, ওই যে মাহির চলে এসেছে। নিহিন তৎক্ষণাৎ সেদিকে তাকায়। নিহিন তাকানোর সাথে সাথে মাহিরও তার দিকে তাকায়। তাদের দুজনের দৃষ্টির মিলন ঘটে। মাহির নিহিনের দিকে এগোতে এগোতে বিড়বিড় করে বলে, এই পুতুলের মতো মেয়েটা আমার বউ। মাহির নিহিনের কাছে এসেই তার হাত ধরে টেনে একটা রুমে নিয়ে আসে। আচমকা এভাবে টেনে নিয়ে আসায় নিহিন হতভম্ব হয়ে মাহিরের দিকে তাকিয়ে থাকে। সে কিছুটা বিচলিত হয়ে বলে, কি হয়েছে মাহির ভাই, আমাকে এভাবে টেনে আনলেন কেন? সর্বনাশ! সর্বনাশ! কিসের সর্বনাশ? কার সর্বনাশ? কি হয়েছে বলুন না। তুই কি আমাকেই পাগল করে ছাড়বি নিহি? আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আর আপনি এতক্ষণ কোথায় ছিলেন? মাহির নিহিনের কনিষ্ঠা আঙ্গুলে আবারও কামড় দিয়ে বলে, এত সেজেছিস কেন? বিশ্বাস করুন, আমি সাজতে চাইনি। মীরা জোর করে সাজিয়েছে। এখন কিছু হয়ে গেলে সেই দায় কিন্তু আমার নয়। এর জন্য পুরোপুরি তুই দায়ী থাকবি। কি হবে?
এতটুকু বলতেই আচমকা মাহির তার হাত দিয়ে নিহিনের চোখে বন্ধ করে তার কপালে টুক করে একটা কিস করে দেয়। নিহিন কিছু বুঝে ওঠার আগেই মাহির উধাও। নিহিন কিছুক্ষণ আহাম্মকের মতোই দাঁড়িয়ে থাকে। এমনভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে যেন কারেন্টের শক খেয়েছে। অবশ্য কিছুক্ষণ আগে যা ঘটেছে তা কারেন্টের শকের চেয়ে কোন অংশে কম নয়। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই নিহিনের গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। সে দু হাত দিয়ে তার মুখ ঢেকে নেয়। ওই রুম কেউ না থাকা সত্ত্বেও নিহিন লজ্জায় মুখ ঢেকে নেয়। তার বক্ষস্পন্দন জোরালো হয়। বুকের বা পাশে থাকা হৃৎপিণ্ডটা ধ্রিম ধ্রিম করে নাচছে। এরই মধ্যে তার ফোন বেজে উঠে। রিয়া কল দিয়েছে। ফোন রিসিভ করতেই রিয়া বলে, কোথায় তুই? নিহিনের মুখ দিয়ে কোন কথাই বের হচ্ছে না। সে এখনো ওই শক থেকে বেরিয়ে আসতে পারেনি। রিয়া আবারও বলে, নিহিন, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? রিয়া একটু উঁচু গলায় কথা বলায় নিহিনের হুঁশ ফিরে আর সে বলে, হ্যাঁ শুনছি। শুনলে এতক্ষণ চুপ করে ছিলি কেন? এদিকে বিয়ে হয়ে যাচ্ছে আর তুই নেই। নিহিনের তো এতক্ষণ বিয়ের কথা মনেই ছিল না। সে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে। কাজী বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। কবুল বলার মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। তারপর রিয়া এসে নিহিনকে বলে, আর একটু দেরি করলে তো সব মিস করে ফেলতি। কোথায় ছিলি এতক্ষণ? রিয়া জিজ্ঞেস করতেই নিহিনের গাল আবার লজ্জায় লাল হয়ে যায়। রিয়া বলে, কিরে তোর গালগুলো এমন টমেটোর মতো লাল হয়ে গেছে কেন? এই তুই কি কোন কারণে লজ্জা পাচ্ছিস? কিন্তু আমি তো লজ্জা পাওয়ার মতো কোন কথাই এতটুকু বলতেই রিয়া বলে, দাঁড়া দাঁড়া এবার আমি মনে হয় আন্দাজ করতে পেরেছি তোর লজ্জা পাওয়ার কারণ। তুই কি এতক্ষণ মাহির ভাইয়ের সাথে ছিলি? নিহিন উল্টো ঘুরে বলে, কই না তো। দেখি আমার চোখে চোখ রেখে বল, উল্টো ঘুরে বলছিস কেন? নিহিন ছুটে সেখান থেকে পালিয়ে যায়। রিয়ারও আর কিছু বুঝতে বাকি রইল না। সেও হাসতে হাসতে নিহিনের যাওয়া দেখে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো হাসছেন কেন? মিস ঝগড়ুটে। কথাটা শুনেই রিয়া পেছনে ফিরে তাকায়। আপনি আপনি আবারও আমার সাথে ঝগড়া করতে চলে এসেছেন। আমি এতদিন ভাবতাম আপনি শুধু ঝগড়ুটে। কিন্তু এখন দেখছি এছাড়াও আপনার আরও একটা সমস্যা আছে। রিয়া ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি? আপনি একটা পাগল। ওয়ার্ড। আমি পাগল হতে যাব কেন? আপনি নিজে একটা পাগল হয়ে আবার আমাকে পাগল বলতে এসেছেন। আপনিই তো এতক্ষণ একা একা হাসছিলেন। তাই তো পাগল বললাম। আমি তো পাগলের মতো কিছু করেছি বলে মনে পড়ছে না। এক্সকিউজ মি। এতটুকু বলতেই আদিল বলে, জি আমার নাম আদিল। আমি আপনার নাম জানতে চেয়েছি। এক্সকিউজ মি বলার চেয়ে নাম ধরে বলাটাই বেটার না? বাই দ্য ওয়ে, আপনার নাম? আমার নাম জেনে আপনি কি করবেন? আর হ্যাঁ আমি এখানে একা একা হাসছিলাম না। নিহিনের সাথে হাসছিলাম। বলেই রিয়া সেখান থেকে প্রস্থান করে। আদিল একটু উঁচু গলায় বলে, নামটা তো বলে যান। তাহলে কি আমি ধরে নিব? আপনার মিস ঝগড়ুটে নামটাই পছন্দ হয়েছে। রিয়া একবার পেছনে ফিরে তাকিয়ে আবারও হাঁটা ধরে। আজ খান বাড়িতে নতুন অতিথির প্রবেশ ঘটায় খান বাড়ির পরিবেশ জমজমাট। নৌসিন, নিহিন, মাইশা মীরাকে ঘিরে বসেছে। সবাই মিলে জমিয়ে আড্ডা দিচ্ছে। নিহিনের তো আনন্দের সীমা নেই। তার বেস্ট ফ্রেন্ড এখন তার ভাবি। তার সাথেই থাকবে সারাক্ষণ এটা ভাবতেই তার আনন্দ লাগছে। তার এতদিনের আশা আজ পূরণ হলো। এদিকে আরিয়ান ঘরময় পায়চারি করছে। তার বউকে তাকেই দেখতে দিচ্ছে না। এটা কেমন কথা? সে মীরাকে দেখার জন্য ছটফট করছে। আরিয়ান কলের পর কল দিয়েই যাচ্ছে মাহিরকে। কিন্তু তার তো কোন হদিসই নেই। অন্যদিন বউ বউ করে কান পোঁচায় ফেলে আজকে তাকে বাড়ির ত্রিসীমানার কোথাও দেখা যাচ্ছে না। মীরাটাই বা কেমন? ওর কি ওর বরকে একটুও দেখতে ইচ্ছে করছে না? কি সুন্দর সবার সাথে আড্ডা দিচ্ছে। আড্ডা দেওয়ার মাঝখানে মীরার ফোনে মেসেজের টোন আসতেই সবার নজর পড়ে মীরার ফোনের দিকে। মীরা ফোনটা নিয়ে একটু দেখতে যাবে আচমকা নিহিন ফোনটা হাত থেকে নিয়ে নেয়। মীরা অবাক দৃষ্টিতে নিহিনের দিকে তাকাতেই নিহিন বলে,
আড্ডার মাঝখানে ফোন নেওয়া যাবে না। তারপর মীরার একটু কাছে এসে ফিসফিস করে বলে, ভাইয়াকে দেখার জন্য মন কেমন করছে ভাবি যান। মীরা নিহিনের দিকে চোখ বড় বড় করে তাকায় যেন এক্ষুনি তাকে ঘিলে খাবে। সে দাঁতে দাঁত চেপে বলে, সবার সামনে এসব কি বলছিস? ওমা, আমি কি সবাইকে শুনিয়ে শুনিয়ে বলেছি নাকি? অবশ্য শুনলেও সমস্যা নেই। নিহিনকে পুরো কথা শেষ করতে না দিয়েই মীরা নিহিনকে চিমটি দেয়। উফ, দেওয়ার চিমটি দেওয়ার স্বভাবটা এখনো গেল না। ঠিক জায়গায় ঠিক কথা বললে কি আর চিমটি খেতে হয়? চিমটি দিয়ে দিয়ে আমার হাতটা একেবারে ব্যথা করে ফেললি। এবার ভেবে দেখ তুই কি পরিমাণ ভুলভাল কাজ করিস। বেশি বকবক করলে তোকে ভাইয়ার কাছে যেতেই দিব না একদম। হো, সময় আমারও আসবে ননদিনী। এই তোরা দুজন মিলে কি ফিসফিস করছিস বলতো? আমরা যে এখানে আরো দুটো মানুষ বসে আছি সেদিকে কোন খেয়াল আছে তোদের? ঠিক বলেছ মাইশা আপু। মানলাম ওরা দুজন বেস্টি, তাই বলে কি আমাদের এভাবে এক কোণায় ফেলে রাখবে? কে কাকে এক কোণায় ফেলে রেখেছে? কথাটা বলতে বলতে রুমে প্রবেশ করেন মালিহা খান। তেমন কিছু না ফুপ্পি, তুমি এখানে? ওমা নিহিন, আমি কি তোদের সাথে একটু গল্প করতে আসতে পারি না? না তা নয়, কিন্তু তোমার তো এখন আম্মুদের সাথে থাকার কথা। তাই দেখে একটু অবাক হলাম। ওখানেই তো ছিলাম আমি, তোদেরকে ডাকতে আসলাম। 9টা বেজে গিয়েছে। খাবি কখন? ঘুমাবি কখন? তাড়াতাড়ি খেতে আয়, না হলে তোর মায়ের বোকার হাত থেকে আজ আমি বাঁচাতে পারবো না। সারাদিন অনেক দখল গেছে তাই মাথা একটু গরম। আমি কিছু বলতে গেলে দেখা যাবে আমাকেও বকা শুনিয়ে দিয়েছে। মালিহা খানের কথায় সবাই হেসে উঠে। অনেক হাসাহাসি হয়েছে। এবার সবাই খেতে চল। সবাই খেতে চলে যায়। এদিকে আরিয়ানের মেজাজ তুঙ্গে। মীরা মেসেজ সিন করে রিপ্লাই দিল না। সে যাকে দেখার জন্য ছটফট করছে সে তো তাকে পাত্তাই দিচ্ছে না। অন্যদিকে খেতে এসে মাহিরকে দেখতে না পেয়ে নিহিনও এদিক সেদিকে তাকিয়ে খুঁজতে থাকে মাহিরকে। মাহিরকে না দেখে তার একটু মন খারাপ হলেও পরে ভাবল, ভালোই হলো। আজকে যা হলো তারপর মাহির ভাইয়ের সামনে গেলে সে লজ্জা পেত। সে না চাইতেও লজ্জায় তার গাল দুটো লাল হয়ে যায়। আর মীরা যদি একবার লজ্জা পেতে দেখে তাহলে তো তাকে ছাড়বেই না। তার পেছনে লেগে থাকবে। আজ সে মীরাকে কম জ্বালিয়েছে নাকি? এই সুযোগ কি মীরা হাতছাড়া করত? মারিয়া খান বলেন, মাহির কোথায় আপা? ও এখনো আসছে না কেন? ছেলেটা কিছু না খেয়ে সেই যে বেরোলো, এখনো তো আসছেই না। তোমার কি ওর সাথে কথা হয়েছে? ছেলেটার কথা আর কি বলবো, ও সব সময় এমন করে। খাওয়া দাওয়ার কোন ঠিক নেই। এতগুলো কল দিলাম, একটাও রিসিভ করলো না। ছেলেগুলোর চিন্তায় চিন্তায় কোনোদিন আমি পাগল হয়ে যায়। ও কোথায় গেছে? যাওয়ার সময় কিছু বলে গেছে কি? বলল তো অফিসের কি একটা জরুরি কাজ আছে। তোমরা এত টেনশন করিও না তো আম্মু। ভাইয়া দেখবে ঠিক সময়ে চলে আসবে। হয়তো কোন কাজে ব্যস্ত তাই ফোন ধরছে না। তুই তো এখন মা হয়েছিস মাইশা, তুই কি বুঝতে পারিস না মায়েদের মনের অবস্থা? বুঝতে পারছি, কিন্তু তুমি এত চিন্তা করলে তো অসুস্থ হয়ে যাবে। মাইশা আপু ঠিকই তো বলেছে ফুপ্পি। কিছুদিন আগেও তো তুমি অসুস্থ হয়ে গেছিলে। মাহির ভাই চলে আসবে। তুমি এত চিন্তা করো না প্লিজ। আর আম্মু তুমি কোথায়? ফুপ্পিকে চিন্তা করতে না করবে তা না করে তুমিও টেনশন করা শুরু করে দিয়েছো। তোরা এসব বুঝবি না এখন নিহিন। আগে মা হ, তারপর বুঝবি। যদিও নিহিন সবাইকে চিন্তা না করতে বলেছে, কিন্তু ভেতরে ভেতরে তারও চিন্তা হচ্ছে। এত ফোন করার পরেও কেন মাহির ভাই রিসিভ করলো না? উনি তো জানেন ফুপ্পি সব সময় উনাদের নিয়ে চিন্তা করে। এর মধ্যে আদিল বাড়িতে ঢুকতে ঢুকতে বলে, আমাকে ছাড়া সবাই খেতে বসে গেছে। মাইশা বলে, তো আমরা কি তোর জন্য বসে থাকব? কোথায় গিয়েছিলি তুই? আরে আমি তো কিছুক্ষণ আগেই বলে বের হলাম। একটা কল অ্যাটেন্ড করতে গেছিলাম। তোমরা কি নিয়ে আলোচনা করছিলে? খেতে বসতে বসতে বলে আদিল। নৌশিন বলে, মাহির ভাই কল রিসিভ করছে না, তাই ফুপ্পি টেনশন করছে। ও সরি সরি সরি।
দোষ আমারই। ভাইয়া আমাকে বলেছিল ও একটা জরুরি কাজে আটকে গেছে, ফিরতে দেরি হবে। আর ভাইয়া বাইরে খেয়ে নিয়েছে। কাউকে টেনশন না করতে বলেছে। দেখেছো কাণ্ড। এদিকে আমরা সবাই টেনশনে পাগল হয়ে যাচ্ছি আর তুই এতক্ষণ পর এটা বলছিস। রাজিয়া খান আদিলের কান টেনে ধরে বলেন, সরি বলেছি তো বড় মামি। আমি ভুলে গিয়েছিলাম। এবার কানটা ছাড়ো প্লিজ। নতুন ভাবির সামনে অন্তত কান টেনো না। আদিলের কথা শুনে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ে। নিহিন মীরাকে নতুন করে সাজিয়ে দিচ্ছে। মীরা বলে, এত সাজানোর কি আছে নিহিন? হালকা সাজলেই তো হয়। আর কিছু দিস না প্লিজ। ওহু, মাইশা আপু বলে দিয়ে গেছে তোকে যেন সুন্দর করে সাজিয়ে দিই। আপুই তোকে সাজিয়ে দিত কিন্তু পিচ্ছি কাঁদছে তাই আপুকে যেতে হয়েছে। যদি এসে দেখে আমি তোকে ভালো করে সাজাইনি তাহলে আমি বকুনি খাবো। আর তুই এমন করছিস কেন বল তো? স্পেশাল রাতে তোকেও স্পেশাল দেখাতে হবে না? সিনেমায় দেখিসনি বাসর রাতে বউ কি সুন্দর করে সেজে বিছানার মাঝখানে ঘোমটা দিয়ে বসে থাকে? তাই নাকি? ননদিনী তো দেখি সবই জানে। না, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে হবে। অফো, তুই আর মজা করিস না তো, আমাকে আজ নতুন দেখছিস মনে হচ্ছে। না, আমি তো জানতাম আমার বেস্ট অনেক লাজুক। সে এসবের কথা তো দূর, বিয়ের কথা বললেই লজ্জা পেত। কিন্তু এখন দেখছি প্রেমে পড়ে তার মুখে বুলি ফুটেছে। চুপ করবি তুই, নাকি মাইশা আপুকে ডাকবো? মাইশা আপু আসলে কিন্তু তুই আর কিছুই বলতে পারবি না। মাইশা আপু আমার চেয়েও বেশি মেকআপ দিয়ে তোকে সাজাবে। আচ্ছা বাবা, করলাম চুপ। কিন্তু তুই মাহির ভাইয়াকে মিস করছিস না? আমি কেন উনাকে মিস করতে যাব? হয়েছে, এখন এত ভাব নিতে হবে না। খাওয়ার সময় দেখেছি তো মাহির ভাইয়াকে কিভাবে খুঁজছিলি। তুই যে ভাইয়াকে চোখে হারাচ্ছিস সেটা ভালোই বুঝেছি। আমি মাইশা আপুকে ডাকতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর বলছি না। ঘুমটা টেনে বিছানায় বসে আছে মীরা। কিন্তু আরিয়ানের কোন হদিসই নেই। নিহিন যাওয়ার সময় বলে গিয়েছিল ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু এখনো তো তার আসার নাম নেই। সময় যত যাচ্ছে তত মীরার হৃদস্পন্দন বেড়েই চলেছে। শীতের মধ্যেও সে ঘেমে নিয়ে একশেষ। ভীষণ নার্ভাস ফিল হচ্ছে। পরীক্ষার সময়ও বোধহয় তার এমন নার্ভাস ফিল হয়নি। এর মধ্যেই রুমে প্রবেশ করে আরিয়ান। আরিয়ানের উপস্থিতি বুঝতে পেরে মীরার বক্ষস্পন্দন আরও জোরালো হয়। দরজা বন্ধ করার আওয়াজ পেয়ে সে কিঞ্চিত কেঁপে উঠে। আরিয়ান মীরার পাশে গিয়ে বসে। মীরা গুটিসুটি হয়ে বসে আছে। আরিয়ান মুচকি হেসে মীরার ঘোমটা তুলে। মীরা তখনও মাথা নিচু করে বসে আছে। আরিয়ান মীরার থুতনি ধরে মীরার মাথা তুলে আর বলে, এখনো এত লজ্জা? তোমার বর তোমার সামনে বসে আছে। কথায় তুমি বরকে দেখবে তা না। তুমি বিছানায় কি দেখছো? আমার দিকে তাকাও। আরিয়ানের কথা শুনে মীরা কিছুটা লজ্জা পায়। সে ধীরে ধীরে আরিয়ানের দিকে তাকায়। তাকাতেই আরিয়ান বলে, অফ, এই মুখটা দেখার জন্য কত ছটফট করছিলাম তুমি জানো। মাশাআল্লাহ, ভীষণ সুন্দর লাগছে আমার বউকে। লজ্জা পেলে আরো বেশি সুন্দর লাগে তোমাকে। মীরা লজ্জায় আরিয়ানের বুকেই মুখ লুকায়। আরিয়ানও শক্ত করে জড়িয়ে ধরে মীরাকে। এদিকে নিহিন মাহির না আশায় অস্থির হয়ে পড়েছে। কিছুতেই ঘুম আসছে না তার। এরকম একটা দিনেও উনার কি এমন জরুরি কাজ পড়ে গেল? আরও গেল গেল, এখনো আসছে না। রাত 12টা বাজতে চলল, উনার আসার নাম নেই। এসব বলে বিড়বিড় করতে করতে সে বেকুনিতে গিয়ে দাঁড়ায়। অধীর আগ্রহে মেইন গেইটের দিকে তাকিয়ে থাকে। এই বুঝি মাহির এলো। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও মাহিরের কোন দেখা সাক্ষাৎ নেই। তাই সে ঠিক করে একটা কল দিয়ে দেখবে। ফোনটা নেওয়ার জন্য পা বাড়াবে তখনই গাড়ির হর্নের আওয়াজ পায়। মাহিরের গাড়ি দেখতে পেয়ে তার মন শান্ত হয়। মাহির যতক্ষণ না পর্যন্ত বাড়িতে ঢুকছে ততক্ষণ পর্যন্ত সে তাকিয়েই থাকে। মাহির ঢুকতেই সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এখনো জেগে আছিস কেন? মাহিরের কণ্ঠ কানে আসতেই নিহিন দরজার দিকে তাকায়। মাহির দরজায় হেলান দিয়ে হাত দুটো ভাঁজ করে দাঁড়িয়ে আছে।
তাড়াহুড়োই সে দরজাটা বন্ধ করতেই ভুলে গেছে। কিন্তু এই অন্ধকারের মধ্যে উনি কি করে বুঝলো আমি জেগে আছি? আমি তোকে বেকনিতে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমার জন্য অপেক্ষা করছিলি। নিহিন বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। মাহির তার কাছে গিয়ে বলে, কি হলো? কিছু বলছিস না কেন? আমার জন্য অপেক্ষা করছিলি? না মানে, আমার ঘুম আসছিল না, এই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। মাহির নিহিনের কোমর জড়িয়ে তাকে নিজের দিকে টেনে বলে, সত্যি? নিহিন মাহিরের বন্ধন থেকে ছোটার জন্য ছটফট করতে করতে বলে, হুম। নিহিনের ছটফটানি দেখে মাহির তাকে আরো শক্ত করে কাছে টেনে বলে, আমাকে মিথ্যা বলছিস? তুই জানিস না তোকে দেখেই আমি বুঝে যাই তুই মিথ্যা বলছিস নাকি সত্যি। শুধু শুধু বৃথা চেষ্টা কেন করছিস নিহি? হ্যাঁ, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এবার ছাড়ুন প্লিজ। হ্যাঁ, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এবার ছাড়ুন প্লিজ। কেন অপেক্ষা করছিলি? আপনি এত দেরি করছিলেন তাই সবার টেনশন হচ্ছিল। আর তোর? সবার মধ্যে তো আমিও পড়ি। তাই। জি। ছাড়ুন না প্লিজ। দিলাম ছেড়ে। এবার ঘুমিয়ে পড়েই বলে মাহির চলে যেতে নিলে নিহিন আবারও মাহিরকে ডাকে। মাহির ভাই। মাহির ভ্রু নাচায়। খেয়ে এসেছেন? হুম। সত্যি? জি ম্যাম। আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। ঘুমিয়ে পড়ুন। অনেক রাত হয়েছে। শুভ রাত্রি। শুভ রাত্রি। নিহিন। চল তাড়াতাড়ি। তোর জন্য এবার আমারও দেরি হয়ে যাচ্ছে। এমনিতে মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি। হায় আল্লাহ! আজকে কি যে লিখবো জানি না। যত দেরি হবে তত সব পড়া ভুলব। প্লিজ ননদিনী আপনি একটু তাড়াতাড়ি করুন। আমি তো আর আপনার মতো এত মেধাবী না। আর 5 মিনিট দাঁড়া প্লিজ। মেয়েটা সব সময় এরকম করে। ঠিক টাইমে উঠবে না। ভার্সিটি যাওয়ার সময় তাড়াহুড়ো করে যাবে। মারিয়া খান নিহিনকে বকতে বকতে উপরে উঠেন। নিহিন তাড়াতাড়ি আয়। ছোট আম্মু আসছে। নিহিন বের হতেই মারিয়া খানের সামনে পড়ে। পরীক্ষার দিনেও কেউ দেরি করে? পরীক্ষার সময় প্লিজ আর বকাবকি করো না আম্মু। পড়তে পড়তে কোনদিকে সময় চলে গেছে খেয়াল করিনি। কেন? মীরা তো সময় মতো রেডি হয়ে গেছে। তোর কেন দেরি হবে? ছোট আম্মু। যেতে যেতে তোমার হয়ে ওকে বকা দিয়ে দিব আমি। ওকে। এখন আমরা যাই। লেট হয়ে যাবে। তুমি আমাদের জন্য দোয়া করো। মারিয়া খান মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, মায়েদের দোয়া সবসময় মেয়েদের জন্য থাকে রে মা। নিহিন বলে, বৌমা পেয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে ভুলে গেলে আম্মু? ওমা ভুলবো কেন? এই বলে তিনি নিহিনের মাথায় হাত বুলিয়ে দেন। সাবধানে যাস। মীরা গাড়িতে উঠতে উঠতে বলে, কে যে বলেছে আমায় এত তাড়াতাড়ি বিয়ে করতে? ঠিকমতো পড়াও পড়তে পারলাম না। এই ফাঁকিবাজ। একদম বিয়ের দোহাই দিবি না। বিয়ে হয়েছে 3 মাস হয়ে গেল। এই 3 মাসে তুই পড়তে পারলি না। আপনি এখন এসব বুঝবেন না ননদিনী। বিয়েটা হোক তারপর বুঝবেন। কেন ভাবিজান? আপনাকে পড়তে কে বারণ করেছে শুনি? কেউ করেনি। তাহলে? তোর ভাইয়া অফিস থেকে আসলে কি আর আমার পড়ায় মন বসে? মানুষটা সারাদিন বাসায় থাকে না। উনি আসলে আমার শুধু উনার সাথেই টাইম স্পেন্ড করতে ইচ্ছে করে। আহা কি প্রেম! তো সারাদিন কেন পড়েন না আপনি? সারাদিন তো উনাকে মিস করি। হয়েছে। আর বাহানা দিতে হবে না। বাহানা? আপনি মাহির ভাইয়াকে মিস করেন না বুঝি? না। মিস করবি কিভাবে? প্রায় প্রতিদিনই তো কথা বলিস। নিহিন ভ্রু কুঁচকে বলে, এই তুই আমার উপর নজরদারি করিস? ওমা ননদিনীকে একটু নজরে নজরে রাখতে হবে না? হয়েছে আর ভাবিগিরি করতে হবে না। ভুলে যাস না। প্রথমে তুই আমার বেস্ট ফ্রেন্ড তারপর ভাবি। হয়েছে আর বকবক করিস না। আমি সব ভুলে যাচ্ছি। নিহিন আর মীরা পরীক্ষা দিয়ে বের হওয়ার সাথে সাথেই নিহিনের ফোনে কল আসে। মাহির কল দিয়েছে। নিহিনের মুখে হাসি দেখে রিয়া আর মীরার বুঝতে বাকি রইল না কে কল দিয়েছে। রিয়া বলে, দেখেছিস মীরা? কল দেখে মুখে কি হাসি ফুটেছে নিহিনের। হুম আমি তো এই হাসি প্রায়ই দেখি। এই যে ননদিনী। আপনি কথা বলে নিন। আমরা ক্যান্টিনের দিকে যাচ্ছি।
নিহিন কল রিসিভ করতেই ওপাশ থেকে মাহির বলে, পরীক্ষা কেমন হয়েছে ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো। বলেছিলাম না ভালো হবে। শুধু শুধু টেনশন করছিলেন। কোথায় আপনি? অফিসে। খেয়েছেন? না এখনো খাইনি। আপনার ভাবিজান কই? উনার পরীক্ষা কেমন হয়েছে? ভাবিজান ক্যান্টিনে। উনারও পরীক্ষা ভালো হয়েছে। ঠিক আছে। সাবধানে বাসায় যাবেন। এখন রাখছি। আপনি সময় মতো খেয়ে নিবেন। যথা আজ্ঞা ম্যাম। কিরে এত তাড়াতাড়ি কথা বলা শেষ? তোদের দুজনকে দেখে আমার বড্ড হিংসে হয়, বুঝলি? নিহিন বসতে বসতে বলে, কেন? রিয়া অসহায় কণ্ঠে বলে, অমা হবে না। তোরা কি সুন্দর প্রেম করিস আর আমাকে দেখ এখনো পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না। তুই ওখানে প্রেম করছিলি আর মীরা এখানে আরিয়ান ভাইয়ার সাথে কথা বলছে। আর আমি বসে বসে মুড়ি খেতে খেতে তোদের প্রেম দেখা ছাড়া আর কিছুই করতে পারছি না। কে বলেছে আমি প্রেম করছি? এটা কোন প্রেম হলো? প্রেম না হলে কি? আমাদের তো জাস্ট মাঝে মধ্যে কথা হয়। আজ অবধি কেউ কাউকে ভালোবাসার কথা বললামই না। তবে দুজনেই জানি দুজন দুজনকে কতটা ভালোবাসি। এটাই তো প্রেম। প্রকাশ না করলে কি হয়েছে? তোরা তো একে অপরের সাথে ভালোবাসার মানুষ হিসেবেই কথা বলিস। হুম যদি এটা প্রেম হয় তাহলে বলবো, অপ্রকাশিত প্রেমটা অদ্ভুত সুন্দর। কেউ কাউকে ভালোবাসি বলিনি অথচ দুজনেই পরস্পরের প্রতি ভালোবাসা অনুভব করি। আর আমি প্রকাশিত হোক বা অপ্রকাশিত কোন প্রেমই করতে পারলাম না। এ জীবন রেখে কি লাভ যেখানে একটা প্রেমই করতে পারলাম না। আমার তো মনে হয় তোর জীবনে প্রেম চলেই এসেছে। শুধু তুই এখনো উপলব্ধি করতে পারিসনি। মীরার কথা শুনে রিয়া আর নিহিন দুজনেই ভ্রু কুঁচকে তাকায়। মানে, আমার জীবনে প্রেম আসলো অথচ আমিই জানতে পারলাম না? ভাবিজান ঘটনাটা একটু খুলে বলেন তো। আমার অগোচরে তাহলে এসব চলছে? তোর অগোচরে হচ্ছে না নিহিন। শুধু তুই ব্যাপারটা ধরতে পারিসনি কিন্তু আমি পেরেছি। কি বলছিস? সব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। একটু ক্লিয়ারলি বলবি? তুই শুধু শুধু নিহিনকে উল্টো পাল্টা কেন বুঝাচ্ছিস? ওহু, এখন কিছু বলবো না। সময় আসুক। নিহিন বলে, এই তুই আমার সময়ও এরকম করেছিস। কিন্তু সেই সময়টা আর এলোই না। এসেছে না। আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই তো হয়েছে। কি সন্দেহ করেছিলি? এই যে, তুই আর মাহির ভাই দুজন দুজনকে ভালোবাসিস। এটাই তো আমি সন্দেহ করেছিলাম। এখন দেখ আমার সন্দেহটা সত্যি হয়েছে না। নিহিনেরটা না হয় বুঝলাম। কিন্তু আমার ব্যাপারে কি বলছিস কিছুই আমি বুঝতে পারছি না। ঝগড়ার মাধ্যমেও কিন্তু প্রেম হয়। অনেক প্রেম তো ঝগড়া দিয়েই শুরু হয়। নিহিন আর রিয়া দুজনে একসাথে বলে উঠে। ঝগড়া? ঝগড়া। নিহিন লাফিয়ে উঠে বলে, অহাইসি। এখন আমি বুঝতে পারছি। তুই কি বলতে চাইছিস? হ্যাঁ এটা হলে তো মন্দ হয় না। দুই ঝগড়ুটে একসাথে হবে। আর এদিকে রিয়া এটা ভাবতে থাকে। সে কোন ছেলের সাথে ঝগড়া করেছে? আদিলের কথা মনে পড়তেই রিয়া লাফিয়ে উঠে বলে, না, ওই লোকটার সাথে প্রেম হওয়া তো দূরের কথা আমি ওর মুখ দর্শনও করতে চাই না। নিহিন আর মীরা দুজনে দুদিকে ধরে রিয়াকে বসিয়ে দিয়ে বলে, আগে আগে দেখো। হতা হে কিয়া। মীরা আলমারির কাপড় গুছিয়ে রাখছিল। হঠাৎই কেউ পেছনে থেকে জড়িয়ে ধরায় সে চমকে উঠে। পরক্ষণেই বুঝতে পারে এটা আরিয়ান। কিন্তু এটা তো আরিয়ানের আসার সময় না। তাহলে কি আরিয়ানকে মিস করতে করতে তার মাথাটা এতটাই খারাপ হয়ে গেছে যে সে আরিয়ানকে জেগে জেগে স্বপ্ন দেখছে? মীরা আরিয়ানের দিকে ঘুরে দাঁড়ায়। আর আরিয়ানকে বলে, আপনি কি সত্যি এসেছেন? নাকি আমি জেগে জেগে স্বপ্ন দেখছি? আরিয়ান মীরার হাতে চিমটি দিয়ে বলে, না আপনি স্বপ্ন দেখছেন না। আমি সত্যিই এসেছি। কিন্তু এটা তো আপনার আসার সময় নয়। তাহলে এত তাড়াতাড়ি চলে এলেন যে? আরিয়ান মীরার কোমর জড়িয়ে ধরে মীরাকে আরেকটু কাছে টেনে বলে, কারণ আমি আমার বউকে মিস করছিলাম। ঘরে এরকম একটা সুন্দরী বউ থাকতে অফিসে আর মন বসে বলো। কি করছেন? ছাড়ুন। দরজা কিন্তু খোলা। কেউ দেখে ফেলবে।
তো কি হয়েছে? এখন এদিকে কেউ আসবে না। আমার এখন অনেক কাজ আছে। আমি তোমার জন্য অফিস থেকে চলে আসলাম আর তুমি কিনা আমাকে কাজের ব্যস্ততা দেখাচ্ছ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বলেই আরিয়ান মীরাকে ছেড়ে দিয়ে দরজার দিকে এগোয়। মীরা দৌড়ে গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, আমার বরটা রাগ করেছে। আরিয়ান মীরাকে ছাড়াতে গেলে মীরা আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, সরি বরবাবু। আপনি যাবেন না প্লিজ। বরবাবু। বরবাবু। এই নামে তো কাউকে ডাকতে শুনিনি। আমি আমার বরকে যা ইচ্ছে ডাকতে পারি। আপনার কোন আপত্তি আছে? আরিয়ান মীরাকে টেনে দেওয়ালের সাথে আটকে কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, না আমার কোন আপত্তি নেই। মীরা দু হাত দিয়ে আরিয়ানের গলা জড়িয়ে বলে, ওকে বরবাবু। এরপর আরও কিছু বলতে যাবে তার আগেই আরিয়ান মীরার ওষ্ঠ তার দখলে নিয়ে নেয়। চলবে।